মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি। ঝড়ের বেশে এলো কেশে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বারণ আর কারণ, তবু সে দাঁড়ে আসি। চল না সুজন মিলে দুজন, নীলই আকাশে ভাসি, দেখুক লোকে দু চোখে তোরই দু চোখের হাসি। চল না সুজন হারাই দুজন, বিনা দোষেই হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। ডোন্ট টাচ, খবরদার আমাকে স্পর্শ করবে না। তুমি আমার আইডি নও। আমার বইয়ের হক নষ্ট করার চেষ্টা করো না, এর পরিণতি ভালো হবে না। দূরে থাকো আমার থেকে, প্লিজ দূরে থাকো। আরাব বলে, এই বিয়ে আমি মানি না। নিজের সদ্য বিবাহিত স্বামীর মুখ থেকে এমন রূঢ় কথা শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সায়রা। পুরো নাম মেহজাবিন সায়রা। আজই শাহরিয়ার বাড়ির বড় ছেলে আরাফ শাহরিয়ারের সাথে তার বিয়ে হয়েছে। সায়রাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আরাফ আবারও চিৎকার করে উঠল। কেন বিয়ে করেছো আমাকে? টাকার জন্য? আরে টাকা লাগলে তো আমাকে বলতে পারতে। বলেই আলমারি থেকে একটা চেক বই বের করে খসখস করে সই করল সে। 10 লাখ টাকার একটি চেক সায়রার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও 10 লাখ টাকা, আর আমার জীবন থেকে বিদায় হও। তোমাকে আমি কোনোদিনও স্ত্রীর অধিকার দেব না। এই টাকার জন্যই তো বিয়ে করেছো, তাই না? আমাকে না চিনে না জেনে যখনই শুনলে বড় লোকের ছেলে, অমনি বিয়েতে রাজি হয়ে গেলে। চেকটার দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসল সায়রা। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে আরবের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন স্বরে বলল, 10 লাখ? বাহ, একটা মেয়ের দাম আপনাদের কাছে এতটাই সস্তা? নিজের ইচ্ছায় বিয়ে করলেন, আবার ইচ্ছে হলো তো 10 লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন জীবন থেকে চলে যেতে। আসলে আপনাদের মতো কাপুরুষদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়? কাপুরুষ শব্দটা শুনে আরবের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে সায়রার দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাকে কোন সাহসে কাপুরুষ বলছো? কাপুরুষকে কাপুরুষ বলবো না তো কি বলবো? আপনার গলায় কি কেউ ছুরি ধরেছিল আমায় বিয়ে করতে? বিয়ের আগে কেন বলেননি যে আপনার এই বিয়েতে আপত্তি আছে? কেন আমার জীবনটা নষ্ট করলেন? আমার কি দোষ ছিল? বাবার কথায় বিশ্বাস করে বিয়ে করাটাই কি আমার একমাত্র অপরাধ? শুনুন মিস্টার আরব শাহরিয়ার, আপনি আমায় বউ হিসেবে মানতে পারবেন না, সেটা আপনার সমস্যা, আমার নয়। আর আমার থেকে মুক্তি যদি সত্যিই চান, তবে যেমন বাবা মায়ের বাধ্য সন্তান সেজে বিয়ে করেছেন, ঠিক সেভাবেই তাদের সাথে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করুন। আপনার মতো লোকের সাথে সংসার করার বিন্দু মাত্রই ইচ্ছে আমারও নেই। যে লোক নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাবা মায়ের চাপে বিয়ে করে আর বাসর রাতেই বলে মানি না, তেমন মেরুদণ্ডহীন মানুষের সাথে পথ চলা অসম্ভব। আরব অবাক হয়ে দেখছে 19 বছরের একটা মেয়ে কিভাবে তার চোখের দিকে তাকিয়ে এতটা তেজ নিয়ে কথা বলছে। আরব রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই সায়রা বলে উঠল, আর শুনুন, আপনার যদি আমার সাথে একই রুমে থাকতে সমস্যা হয়, তবে আমার জন্য আলাদা রুমের ব্যবস্থা করুন, নয়তো নিজে এই রুম থেকে বেরিয়ে যান। বলে লাকেজ থেকে নিজের কাপড় নিয়ে সায়রা ওয়াশরুমে চলে গেল। আরব রক্তবর্ণ চোখে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করে বলল, এই মেয়ের এত সাহস, আমাকে আমারই রুম থেকে বের হতে বলছে। বাবা যদি আমাকে ভয় না দেখাতেন, তবে কোনো দিনও এই মেয়েকে আমি বিয়ে করতাম না। এদিকে রুমের ভেতরে যে তেজ সায়রা দেখিয়েছিল, ঝর্ণার নিচে বসতেই তা জলের মতো গলে চোখ দিয়ে বেরিয়ে এলো। ঝর্ণার পানির সাথে মিশিয়ে একাকার হয়ে গেল তার চোখের জল। সায়রা ডুকরে কেঁদে উঠে মনে মনে তার বাবাকে বলল, বাবা, তোমাকে বিশ্বাস করেই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু সৎ মায়ের কথায় আমায় বিদায় করার জন্য তুমি এতটাই মরিয়া ছিলে যে একটাবার খোঁজও নিলে না ছেলেটা আমায় বিয়ে করতে রাজি কিনা। মা মারা যাওয়ার পর তুমি সত্যিই খুব বদলে গেছো বাবা। তোমার কাছে এখন তোমার নতুন স্ত্রী আর তার মেয়েই সব, আমি কেউ না। ভাই, কোথায় তুমি? কখন আসবে নিয়ে যেতে আমায়?
অনেকক্ষণ কান্না করার পর নিজেকে কিছুটা শান্ত করে বাইরে এলো সায়রা। দেখলো আরাফ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সায়রা আর কোনো কথা না বাড়িয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। সারাদিনের মানসিক ও শারীরিক ক্লান্তিতে দ্রুতই তার চোখে ঘুম নেমে এলো। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে তখন গভীর ভাবনায় ডুবে আছে আরাফ। সায়রার কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধছে। সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি সত্যি কাপুরুষ? রাগের মাথায় কি মেয়েটাকে একটু বেশি বলে ফেললাম? এখানে ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমাকে চিনতও না। কিন্তু আমি বা কি করতাম? নিজের স্বপ্ন বাঁচাতে বাবার ভয়ের কাছে হার মেনে বিয়েটা করতে বাধ্য হয়েছি। রাতের সেই ঝড়ো হাওয়ার পর প্রকৃতি যেন আজ এক অদ্ভুত প্রশান্তি নিয়ে হাজির হয়েছে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশে মৃদু লালাভ আভা। ধানমন্ডির এই অভিজাত এলাকাটি দিনের বেলা ব্যস্ত থাকলেও এই শেষ রাতে এক মায়াবী নিস্তব্ধতায় ডুবে থাকে। জানালার ভারী পর্দা ভেদ করে ভোরের স্নিগ্ধ আলো সায়রার মুখে এসে পড়ল। ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসে কাছের মসজিদ থেকে। সেই পবিত্র সুর কানে যেতেই সায়রার তন্দ্রা ছুটে গেল। চোখ মিলতেই কাল রাতের দুঃসহ স্মৃতিগুলো এক মুহূর্তের জন্য মনের কোণে ভেসে উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই ব্যালকনি দিয়ে আসা এক ঝলক ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। শাহরিয়ার ভিলার এই রুমটি বেশ বড়। ব্যালকনি দিয়ে বাইরে তাকালে দেখা যায় সারিবদ্ধ কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ, যাদের পাতায় ভোরের শিশির বিন্দু মুক্তোর মতো চিকচিক করছে। বাগানের হাসনাহেনার ঘ্রাণ তখনও বাতাসে হালকাভাবে মিশে আছে। দূরে লেকের পাড়ে দু একজন প্রাতভ্রমণকারীর পায়ের শব্দ ছাড়া আর কোনো শোরগোল নেই। সায়রা অজু করার জন্য পা বাড়ালো। এই নতুন বাড়ি, অপরিচিত পরিবেশ আর পাশে থাকা মানুষটার চরম অবহেলা সব মিলে এক গভীর অনিশ্চয়তা তাকে ঘিরে ধরলেও ভোরের এই নির্মল পরিবেশ আর আজানের ধ্বনি তার মনে এক অজানা শক্তির সঞ্চার করল। সে জানে এই কঠিন পথে তাকে একাই লড়তে হবে, আর সেই লড়াইয়ের শক্তি সে কেবল উপরওয়ালার কাছেই প্রার্থনা করতে পারে। আরাফ এখনও সোফায় বেঘুরে ঘুমোচ্ছে, আর সেই রুক্ষ মুখশ্রী এখন ঘুমের ঘুরে বেশ শান্ত। সায়রা এক পলক তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে জায়নামাজ বিছিয়ে দিল। বাইরের আকাশে তখন সূর্য ওঠার প্রস্তুতি চলছে, আর সায়রার মনে চলছে এক নতুন যুদ্ধের প্রস্তুতি। নামাজ শেষ করে মোনাজাত সেরে সায়রা জায়নামাজ ভাঁজ করে গুছিয়ে রাখল। এরপর পবিত্র কোরআন শরীফ নিয়ে এসে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিটা বেশ বড়, প্রায় একটা ছোট্টখাটো ছাদের মতো। একপাশে একটি আরামদায়ক দোলনা, অন্য পাশে একটি টি টেবিল ও দুটো বেতের চেয়ার। টেবিলের পাশেই রাখা একটি সোফায় বসে সায়রা কোরআন তেলাওয়াত শুরু করলো। কিছুক্ষণ পর আরামের ঘুমটা একটু পাতলা হয়ে এলো। আধো ঘুমের ঘোরেই সে শুনতে পেল একটি সুমধুর ও স্নিগ্ধ নারী কণ্ঠের তিলওয়াত। কণ্ঠস্বরটি এতটাই মিষ্টি যে আরাফ মুগ্ধ হয়ে চোখ মেলে বসল। অবচেতন মনেই সে সুর অনুসরণ করে ধীর পায়ে ব্যালকনির দরজায় গিয়ে দাঁড়ালো। সামনে তাকাতেই আরাফ এক অপূর্ব দৃশ্যের মুখোমুখি হলো। সায়রা তার ওড়নাটা গোল করে মাথায় পেঁচিয়ে জড়িয়ে রেখেছে। ভোরের হালকা রোদে তার উজ্জ্বল শ্যামলা গায়ের রং যেন সোনালি আভায় চিকচিক করছে। নিচু হয়ে কোরআন পড়ার কারণে তার বড় বড় ডাগর চোখের দৃষ্টি এখন পাতায় নিবদ্ধ। খাড়া বাঁশির মতো নাক আর শিউলি ফুলের পাপড়ির মতো নরম ঠোঁট দুটো তেলাওয়াতের সাথে সাথে আলতো করে নড়ছে। সকালে ফুটে থাকা কোনো স্নিগ্ধ ফুলের মতোই পবিত্র লাগছে সায়রাকে। আরাফ আনমনে বিড়বিড় করে বলে উঠল। মাশাআল্লাহ। পর মুহূর্তেই নিজেকে এভাবে সায়রার দিকে তাকিয়ে থাকতে দেখে তার সুপ্ত অহংবোধ জেগে উঠল। মনে মনে নিজেকেই ধমক দিল। ছি আরাফ, তুই এই মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আছিস? আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে গটগট করে ভেতরে ঢুকে ওয়াশরুমে চলে গেল। দরজা বন্ধ হওয়ার জোরালো আওয়াজে সায়রার তেলাওয়াত থেমে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে পড়া শেষ করে কোরআন শরীফ যথাস্থানে রাখল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা গুছিয়ে সে রুম থেকে বের হয়ে ধীর পায়ে নিচে নামতে লাগলো। নিচে লিভিং রুমে সোফায় বসে সংবাদপত্র পড়ছিলেন আহসান শাহরিয়ার, আরাফের বাবা। সায়রাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে তিনি হাসি মুখে তাকে কাছে ডাকলেন। সায়রা কাছে গিয়ে বিনীতভাবে সালাম করল। সালামের উত্তর দিয়ে আহসান সাহেব পাশের সোফায় তাকে বসতেই ইশারা করলে সায়রা বসল। তিনি পরম মমতায় সায়রার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে সায়রা মা? এই নতুন বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো?
আহসান সাহেবের কথা শুনে সায়রার মনে কাল রাতের সেই বিষাক্ত স্মৃতিগুলো ভেসে উঠল। তবুও বিষণ্ণতা আড়াল করে মুখে একটি মিষ্টি হাসি টেনে সে জবাব দিল। না আঙ্কেল, কোনো অসুবিধা হচ্ছে না। সায়রার মুখে আঙ্কেল ডাক শুনে আহসান সাহেবের ভ্রু কুঁচকে গেল। তিনি কিছুটা অভিমানী স্বরে বললেন, সায়রা মা, তুমি কি আমাদের এখনো নিজের মানুষ ভাবতে পারছো না? সায়রা অপ্রস্তুত হয়ে বলল, এ মা, না আঙ্কেল, এমনটা কেন হবে? তাহলে আঙ্কেল ডাকছো কেন? এই ডাকটা শুনলে নিজেকে খুব পর মনে হয়। তুমি আমাকে বাবা বলে ডাকবে। আজ থেকে তুমি আমার ছেলের বউ নও, বরং আমার আরেকটা মেয়ে, বুঝেছো? আহসান সাহেবের এই অকৃত্রিম ভালোবাসা সায়রার মন ছুঁয়ে গেল। সে সলজ্জ হেসে বলল, আচ্ছা, আমি তোমাকে আব্বু বলেই ডাকবো, কিন্তু তোমার কাছেও আমার একটা আবদার আছে। তুমিও আমাকে তুমি না বলে তুই করে বলবে, ঠিক আছে? আহসান সাহেব হো হো করে হেসে উঠলেন। সায়রার চিবুক ছুঁয়ে আদর করে বললেন, আচ্ছা মা, ঠিক আছে, এখন থেকে তুই সই। আহসান সাহেবের সাথে কথা শেষ করে সায়রা রান্নাঘরের দিকে পা বাড়ালো। সেখানে তার শাশুড়ি শারমিন শাহরিয়ার সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত ছিলেন। সায়রা কিচেনে ঢুকে খুব মৃদু স্বরে বলল, আন্টি, আমি কি আপনাকে কোনো কাজে হেল্প করতে পারি? মিষ্টি কণ্ঠস্বর শুনে শারমিন বেগম পেছনে ফিরে দেখলেন তার নতুন বৌমা দাঁড়িয়ে আছে। তিনি হাতের কাজ রেখে হাসি মুখে সায়রার সামনে এসে দাঁড়ালেন। সায়রার চিবুক ছুঁয়ে পরম মমতায় বললেন, শোনো মেয়ের কথা, আন্টিকে আজ থেকে আমি তোমার মা, বুঝেছো? আমাকে আম্মু বলে ডাকবে। শাশুড়ির এমন মাতৃসুলভ কথা শুনে সায়রা আবেগপ্রবণ হয়ে পড়ল। সে চোখে জল নিয়ে কিছুটা ধরা গলায় জিজ্ঞেস করল, সত্যি আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারবো? শারমিন বেগম পরম মমতায় সায়রার গলা ধরে বললেন, শোনো মেয়ের কথা, মেয়ের মাকে মা ডাকবে না, তবুও কাকে ডাকবে? কিন্তু তোর চোখে কেন পানি মা? সায়রা চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে ম্লান হাসল। তারপর বলল, মানুষ যখন না চাইতেই অনেক বড় কোনো প্রাপ্তি খুঁজে পায়, তখন তার চোখ দিয়ে এমনই সুখের অশ্রু ঝরে। আম্মু মারা যাওয়ার পর কেউ আমায় এভাবে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দেয়নি, মা বলে ডাকতে বলেনি। এটা তো সুখের কান্না আম্মু। সায়রার কথাগুলো শুনে শারমিন বেগমের বুকটা হু হু করে উঠল। তিনি এক মুহূর্ত দেরি না করে সায়রাকে বুকে জড়িয়ে নিলেন, পিঠে হাত বুলিয়ে বলতে লাগলেন, আর কাঁদতে হবে না আমার মা মনিকা, আমি আছি তো। এই বাড়িতে কেউ যদি তোমাকে কিছু বলে, শুধু একবার আমাকে জানাবি, তাকে একেবারে পিটিয়ে সোজা করে দিব। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক চঞ্চল মেয়েলি কণ্ঠ ভেসে এলো। ওরে বাবা, এখন এক মেয়েকে পেয়ে গেছো বলে আবার অন্য মেয়েকে ভুলে যাও না কিন্তু আম্মু। সায়রা আর শারমিন বেগম দুজনেই তাকিয়ে দেখলেন আরিশা দরজায় হালান দিয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসে। আরিশাকে দেখে সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করে? আরিশা সায়রার দিকে এগিয়ে গিয়ে মজা করে বলল, আমি স্বপ্নে দেখলাম তুই আমার আম্মুকে নিজের আম্মু বানিয়ে ফেলেছিস, আর আম্মু তোর কথা শুনে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। তাই ভয় পেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আম্মুর কাছে আসছিলাম, এসে দেখি সত্যি সত্যি তুই আম্মুকে নিজের করে নিয়েছিস। আরিশার কথা শুনে শারমিন শাহরিয়ার মেয়ের কান ধরে আদরে গলায় বললেন, তবে রে, তুই এখন থেকেই আমার মেয়েকে হিংসা করা শুরু করেছিস। হিংসে করবো না তো কি? তুমি তোমার পুত্রবধূকে পেয়ে নিজের মেয়েকেই ভুলে যাচ্ছ, হিংসে তো হবেই। আর তুই কিভাবে পারলি শাশুড়িকে পেয়ে তোর সেরা বন্ধুকে ভুলে যেতে? এখন তো আবার আমি তোর একমাত্র ননদও। মানুষের মুখে শুনেছিলাম শাশুড়ি আর বৌমা সারাক্ষণ ঝগড়া করে। আমি ভেবেছিলাম আমার আম্মু আর ভাবি যখন ঝগড়া করবে তখন আমি ভালো ননদ সেজে মাঝখানে গিয়ে মিটমাট করে দেব। কিন্তু এখন তো দেখছি শাশুড় বৌমার এই অতি পিড়িতে আমি কাবাবের হাড্ডি হয়ে গেছি। তোদের দুজনের কারণে আমার বোনের ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল। আল্লাহ তোদের মাফ করবে না। আমার কত শখ ছিল মা আর ভাবির ঝগড়া দেখবো, আর সব মাটি করে গেল। আরিশার কথা শুনে শারমিন শাহরিয়ার এবং সায়রা দুজনেই হেসে ফেললেন। হাসতে হাসতে শারমিন শাহরিয়ার বলেন, তোরা দুজনেই আমার মেয়ে। একজনকে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছি, আর অন্যজনকে আল্লাহ আমার ঘরে রহমত হিসেবে পাঠিয়েছে। মেয়ে হোক বা পুত্রবধূ, তোদের প্রতি আমার ভালোবাসা সবসময় একশতই গাঁথা থাকবে। তোরা দুজন সবসময় আমার ঘর আলো করে রাখবি। বাইরের মানুষ যখন তোদের দেখবে, তারা যেন মনে করে তোরা দুই বোন। নাস্তার টেবিলে বসে সবাই নাস্তা করছে। পাশে দাঁড়িয়ে আছে সায়রা। শারমিন শাহরিয়ার অনেকবার বলেছেন সায়রা যেন সবার সাথে বসে নাস্তা করে নেয়, কিন্তু সায়রা কিছুতেই তাকে ফেলে নাস্তা করবে না। ঠিক তখনই সায়রার দৃষ্টি স্থির হলো সিঁড়ির দিকে।
তার চোখের পলক যেন থমকে গেল। আরাফ সিঁড়ি দিয়ে নামছে, মনে হচ্ছে পুরো ড্রয়িং রুমের আলো যেন ওর ওপর এসে থিতু হয়েছে। ওর গায়ের উজ্জ্বল শ্যামলা রঙে রোদ পড়া তামাটে আভার মতো এক ধরনের আভিজাত্য। ফিটফাট পোশাকের নিচে বলিষ্ঠ দেহ আর চওড়া কাঁধ ওর পুরুষালী ব্যক্তিত্বকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ওর মুখের গড়ন এক অদ্ভুত আভিজাত রুচির ছাপ। তীক্ষ্ণ চিবুক আর সুগঠিত চিবুকের বৃথা চেহারায় এক ধরনের গাম্ভীর্য ফুটিয়ে তুলেছে। পরিপাটি করে জেল দিয়ে সেট করা চুল আর গভীর কালো চোখের মণি যেন কথা না বলেও অনেক কিছু বলে যাচ্ছে। ওর ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখা, যা বুঝিয়ে দিচ্ছে ভেতরের কোনো এক দৃঢ় সংকল্প বা গাম্ভীর্য। প্রতিটি পদক্ষেপে যেমন আত্মবিশ্বাস আছে, তেমনি মুখে আছে এক শান্ত কিন্তু দৃঢ় অভিব্যক্তি। আরবের পুরো অবয়বে আভিজাত্য মেশানো এক বলিষ্ঠ পৌরস্য ফুটে উঠেছে। সায়রা দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। যে লোক এই বিয়েটাই মানতে চায় না, তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। আরব এসে চেয়ার টেনে বসল। শারমিন শাহরিয়ার ছেলেকে নাস্তা পরিবেশন করে দিলেন। আরাফ একবারও এদিক ওদিক না তাকিয়ে চুপচাপ নাস্তা খেতে শুরু করলো। খেতে খেতেই আহসান শাহরিয়ার ছেলেকে উদ্দেশ্য করে বললেন, কাল থেকে তুমি বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছ, হুম। তাহলে সায়রা মাকেও তোমার সাথে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে, আর আসার সময় সাথে করে নিয়ে আসবে। বাবার কথা শুনে আরবের খাওয়ার হাত থেমে গেল। সে স্থির দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, ভয় দেখিয়ে বিয়েতে রাজি করিয়েছ। বিয়ে করেছি, কিন্তু সংসার করব এমন কথা দেইনি। আমি এই বিয়ে মানি না, তাই স্বামীর কোনো দায়িত্ব পালন করতে পারবো না। আর ওকে অন্য কোনো রুম দিয়ে দাও, আমি কারোর সাথে আমার ব্যক্তিগত রুম ভাগ করতে পারবো না। ছেলের মুখে এমন কথা শুনে আহসান শাহরিয়ার রেগে গিয়ে বললেন, তুমি কি বলছো এসব? ওকে আলাদা রুম দেব মানে? ও তো বাইরের কেউ নয়, তোমার বিবাহিত স্ত্রী। তার সাথে রুম ভাগ করতে পারবে না মানে? আমি ওকে আমার বউ বলে মানি না। আর বিয়ে, সে তো তুমি আমাকে বাধ্য করেছো করতে। বাবা ছেলের এই তিক্ত কথোপকথন শুনে পাশে দাঁড়িয়ে থাকা সায়রার চোখ ঝাপসা হয়ে আসে। সে আপ্রাণ চেষ্টা করছে যাতে চোখের পানি উপচে না পড়ে। নিজেকে সামনে নিয়ে সে শান্ত কণ্ঠে তাদের উদ্দেশ্য করে বলল, আব্বু তুমি শান্ত হও, রাগ করলে তোমার রক্তচাপ বেড়ে যাবে। আর আপনি চিন্তা করবেন না, আমি আজ থেকে আরিশার সাথে ও রুমে থাকবো। এরপর বাবা ছেলের মধ্যে আর কোনো কথা হলো না। তারা চুপচাপ খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে চলে গেল। এখন খাবার টেবিলে শুধু সায়রা আর শারমিন শাহরিয়ার বসে আছে। সায়রার মনের ভেতর যে ঝড় বইছে তাতে তার খাওয়ার সব ইচ্ছে মরে গেছে। সায়রাকে চুপচাপ বসে থাকতে দেখে শারমিন শাহরিয়ার বললেন খাওয়ার জন্য, কিন্তু সায়রা অস্ফুট স্বরে বলল, আমার খেতে ইচ্ছে করছে না আম্মু। শারমিন শাহরিয়ার এবার মৃদু ধমক দিয়ে খাবারগুলো নিজের প্লেটে তুলে নিলেন। তারপর সায়রাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। সায়রা এতক্ষণ খুব শক্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু এই অকৃত্রিম আদর পেয়ে সে আর নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। তার বাঁধভাঙা কান্না দেখে শারমিন শাহরিয়ার অস্থির হয়ে উঠলেন। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? আরবের কথায় কষ্ট পেয়েছিস? সায়রা কান্নায় ভেঙে পড়ে ধরা গলায় বলল, আমি যদি কোনোদিন চলে যাই আমায় মনে রাখবে তো আম্মু? তোমার আরও একটা মেয়ে ছিল, হয়তো অল্প কয়েকদিনের জন্যই ছিল, তবুও তো ছিল তো। আমায় মনে রাখবে তো আম্মু? রুমে অস্থির হয়ে পায়চারি করছেন শারমিন শাহরিয়ার। তখন সায়রার কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ খাইয়ে দিয়ে চলে এসেছিলেন তিনি। সায়রার কথাগুলো শোনার পর ওনার নিজের গলা দিয়েও আর খাবার নামেনি। মেয়েটার কথায় কতটা অসহায়ত্ব ফুটে উঠছিল। আরবের বাবা কেন যে মেয়েটার জীবন এভাবে নষ্ট করলেন? সায়রার চোখের দিকে তাকালেই মায়া হয়। কত মিষ্টি আর মায়াবী একটা মেয়ে, একটু আদর পেলেই ও গলে যায়। এই মেয়েটাকে একটু ভালোবাসা দিলে বিনিময়ে ও এক আকাশ সমান ভালোবাসা উজাড় করে দেবে। এমন সময় রুমে প্রবেশ করলেন আহসান শাহরিয়ার। ওনাকে দেখেই শারমিন শাহরিয়ার প্রশ্ন করলেন, কেন তোমার ওই তেরা ছেলের সাথে মেয়েটার বিয়ে দিলে? মেয়েটাকে দেখলেই বুকে আগলে নেওয়ার ইচ্ছা হয়। তোমার ছেলে কোনোদিন এই সায়ারকে নিজের বউ হিসেবে মানবে না, তবে কেন মেয়েটার জীবন এভাবে নষ্ট করলে তুমি? স্ত্রীর কথা শুনে আহসান শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তো মেয়েটার জীবনটা সাজিয়ে দিতে চেয়েছিলাম। তুমি জানো, সায়রার 8 বছর বয়সে ওর মা মারা যান। তারপর ওর মায়ের এক বান্ধবী ছিল, স্বামী পরিত্যক্তা, নাম ছিল পারভিন। মা মারা যাওয়ার পর পারভিন সায়রার খুব খেয়াল রাখতো।
সায়রার বাবা সারোয়ার বেশিরভাগ সময় ব্যবসার কাজে বাইরে থাকতো, তাই সায়রার কথা ভেবে এবং ওর এক ফুফুর জোড়াজুড়িতে সরোয়ার পারভিনকে বিয়ে করে। বিয়ের কয়েকদিন পর থেকে পারভিনের আসল চেহারা বেরিয়ে আসতে থাকে। সে সরোয়ারকে বিয়ে করেছে শুধু সম্পত্তির লোভে। এরপর থেকেই শুরু হয় মেয়েটার উপর অত্যাচার। সায়রাকে দিয়ে বাসার সব কাজ করাতো পারভিন। 2 বছর পর পারভিনের একটা মেয়ে হয়। তখন থেকে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। সরোয়ারের একটা ছেলেও ছিল, যে কিনা কয়েক বছর আগে বাবার সাথে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। পারভিন সব কিছু করতো সরোয়ারের আড়ালে। সামনে থেকে নিজের মেয়ের মতো আদর দেখাতো, কিন্তু আড়াল হলেই শুরু হতো নির্যাতন। সায়রা পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পেত ওকে দিয়ে সব খাটুনি করিয়ে নিত। এভাবেই বড় হয়েছে মেয়েটা। একদিন হঠাৎ সরোয়ার আমাকে ফোন করে সায়রার জন্য একটা ভালো ছেলে খোঁজ দিতে বলে। আমি কয়েকবার আরিশার সাথে সায়রাকে দেখেছিলাম, তখন আমার পছন্দ হয়েছিল। ভেবেছিলাম আরিশাকে তো একদিন বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হবে, তাই সায়রাকে নিজের মেয়ে করে এই বাড়িতে এনে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু সেটাও মনে হয় পারলাম না। আমি ব্যর্থ হয়ে গেছি। সায়রার জীবনে এত কষ্টের অতীত শুনে কান্না করে দিলেন শারমিন শাহরিয়ার। চোখের পানি মুছে তিনি স্বামীকে দৃঢ় কণ্ঠে বললেন, তোমার ছেলে সায়ারকে মেনে নিক আর না নিক তাতে আমার কিছু যায় আসে না। ও এই বাড়িতে থাকবে আমার মেয়ে হয়ে। আরিশা যেমন আমার মেয়ে, সায়রা আজ থেকে আমার তেমনই আরেকটা মেয়ে। তোমার ছেলে যদি সায়রাকে বউ হিসেবে মেনে না নেয়, তবে ওর যেন ভুলেও সায়রাকে কোনো কটু কথা বলে কষ্ট না দেয়। তুমি তোমার ছেলেকে পরিষ্কারভাবে এটা বলে দাও। স্ত্রীর মুখে এমন কথা শুনে আহসান শাহরিয়ার মনে মনে বেশ খুশি হলেন। যাক, অন্তত সায়রা এই বাড়িতে একা হয়ে পড়বে না। ছেলে মেনে না নিলেও সায়রা এই বাড়িতে তার আদরের মেয়ে হয়েই থাকবে। আরব রুমে এসে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় ওর প্রিয় বন্ধু ফারহানের ফোন আসে। আরব ফোন কানে নিয়ে বলতে শুরু করলো, ফারহান, আমি এই বিয়েটা করতে চাইনি। আব্বু আমাকে বাধ্য করেছে। আব্বু আমাকে বলেছিল আমি যদি এই বিয়েটা না করি তবে আমি শিক্ষক হিসেবে যোগ দিতে পারবো না, তার পরিবর্তে ওনার ব্যবসায় যোগ দিতে হবে। তুই তো জানিস সেই শিক্ষকতা আমার একটা শখের পেশা, তাই এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করেছি। তুই যাই বলিস, ও যদি ফিরে আসে, ও রাজি থাকলে আমি আমি সায়রাকে তালাক দেব। আমি জানি এখানে সায়রার কোনো দোষ নেই, কিন্তু আমি বা কি করতে পারি? এতে তো আমারও কোনো হাত ছিল না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সায়রার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। সে আরবের রুমে এসেছিল নিজের জামা কাপড়গুলো নিয়ে যেতে, কিন্তু এসে শুনতে পেল আরবের প্রতিটি কথা। সায়রা দ্রুত নিজেকে সামলে নিল। হাতের উল্টো পিঠে নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে দরজায় কড়া নাড়ল সে। ভেতর থেকে আরবকে জিজ্ঞেস করলে সায়রা জানালো সে তার কাপড় নিতে এসেছে। আরাফ দরজা খুলে দিল। সায়রা ভেতরে ঢুকে নিজের কাপড়গুলো নিয়ে লাগেজে ভরে বেরিয়ে আসছিল। ঠিক তখন আরাফ পেছন থেকে বলে উঠল, তুমি আমার এক কথায় রুম ছেড়ে দিচ্ছ? কাল রাতে তো বেশ তেজ দেখাচ্ছিলে। আরাফের কথায় সায়রার পা থেমে গেল। সে পেছন ফিরে সরাসরি আরাফের চোখের দিকে তাকালো। খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কাল রাতে যা বলেছি তা একদম সত্যি বলেছি। আপনি কাপুরুষের মতো কাজ করেছেন, তাই আপনাকে কাপুরুষ বলেছি। আব্বু না হয় আপনাকে চাপ দিচ্ছিলেন, কিন্তু আপনার কি উচিত ছিল না আমায় জানানো যে এই বিয়েটাতে আপনার আপত্তি আছে? আপনি জানালে আমি এই বিয়েটা কোনোদিনই হতে দিতাম না। আপনার জেদের কারণে আজ আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আপনার তো কিছুই হবে না, কলঙ্ক তো সব মেয়েদের গায়েই লাগে, ছেলেদের গায়ে তো লাগে না। চিন্তা করবেন না, কলঙ্ক লাগার ভয়ে মেহজাবিন সায়রা কোনো মেরুদণ্ডহীন মানুষের সাথে সংসার করবে না। আপনি যখন সময় পাবেন তালাকের কাগজপত্র তৈরি করে রাখবেন। এই মেহজাবিন সায়রা যেখানে নিজের গুরুত্ব পায় না সেখান থেকে দূরত্ব বজায় রেখে চলে। কথাগুলো বলে সায়রা গুবট ঘরটা থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পথের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আরাফ। তার কানে এখনো বাজছে কাপুরুষ মেরুদণ্ডহীন। সে নিজের মনেই ভাবতে লাগলো, আসলে কি আমার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল? তখন তো মাথায় আসেনি যে সায়রাকে একবার জানাই। ভেবেছিলাম ও হয়তো আমার আমার টাকা দেখেই বিয়েতে রাজি হয়েছে, তাই বললেও কোনো লাভ হবে না। তখন তো মাথায় শুধু নিজের স্বপ্ন বাঁচানোর চিন্তাটাই ছিল।
আরিশার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সায়রা রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের চাঁদের আলো চারিদিকে ঝলমল করছে, কিন্তু তার জীবনে এক বিন্দু আলো নেই। এক গভীর অন্ধকারে তলিয়ে আছে তার জীবন। সায়রার হাতে তার ভাইয়ার রেখে যাওয়া শেষ চিঠি। সে ধীর হাতে চিরকুট টারভাস খুলে পড়তে লাগলো। আমার কলিজার টুকরো বোন, আমার পুতুল, আমি জানি আমার পুতুল এই চিঠিটা পড়ে খুব কাঁদবে। তুই কাঁদবি, কিন্তু সবার আড়ালে, সবার সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করিস না। আমি জানি আমার পুতুল দুর্বল নয়। তোকে এই নরকে একা ফেলে যাচ্ছি বলে তোর এই ভাইয়াকে কোনোদিনও ক্ষমা করিস না। কিন্তু ভাইয়াকে যে এখন যেতেই হবে। আমি না গেলে ভবিষ্যতে তোকে আগলে রাখবে কে? শুধু মনে রাখিস, তোর ভাইয়া হারিয়ে যায়নি, বরং নিজেকে এমনভাবে গড়ে তুলতে যাচ্ছে যেন কেউ তার পুতুলকে তুচ্ছতাচ্ছিল্য করতে না পারে। আজ থেকে ঠিক 4 বছর পর আমি আসবো তোকে এখান থেকে নিয়ে যেতে। এই 1460 দিন আমি তোর চোখের সামনে থাকবো না ঠিকই, কিন্তু তোর ভাইয়া সবসময় তোর ছায়া হয়ে থাকবে। ততদিন মাথা উঁচু করে বাঁচবি। নিজের অস্তিত্ব আর তোর স্বপ্নকে মরতে দিস না। তোর ভাই আড়াল থেকে সবসময় তোকে দেখছে। ঠিক 4 বছর পূর্ণ হলে আমি আসবো তোকে আমার নিজের সাম্রাজ্যে নিয়ে যেতে। তুই আমার কথা রাখবি, একদম কাঁদবি না, কারো কথায় কষ্ট পাবি না, মনকে শক্ত রাখবি। তোর যত অভিযোগ আছে সব ডায়েরিতে লিখে রাখবি। আমি যখন ফিরবো তখন সব অভিযোগ আমায় জানাবি। আমি সব মাথা পেতে নেব। আমার পুতুল শুধু আমার জন্যেই নরম থাকবে, আর কারোর সামনে সে দুর্বল হবে না। মনে রাখিস, তোর ভাইয়া তোকে দেয়া কথা অবশ্যই রাখবে। ইতি, পুতুলের ভাইয়া। সায়রার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। সে আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, 3 বছর 10 মাস তো পেরিয়ে গেল ভাইয়া, আর মাত্র 2 মাস। এই 2 মাস পর আমি এই পরিচয়হীন জীবন থেকে মুক্তি পাবো, তাই না? তুমি নিজের কথা রাখবে আমি জানি। তুমি তো আমার ভাইয়া। আমার ভাইয়া তার পুতুলকে দেয়া কথা অবশ্যই রাখবে। তুমি জানো ভাইয়া, তোমার পুতুল এখন আর কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে না। তোমার কথা মতোই সবসময় সবার আড়ালে কেঁদেছি আমি। তোমার শেষ চিঠিটা পড়ে যে কতবার অঝরে কেঁদেছি তা কেউ জানে না ভাইয়া। কিন্তু এখানে আসার পর এখানে একজন আছে যে একদম আম্মুর মতো করে আমায় আদর করে। তার সামনে এলেই কেন যেন আমার চোখের জল আর বাধা মানে না। কি করব বলো তো? তুমি চলে যাওয়ার পর তো আমায় কেউ এইভাবে আগলে রাখেনি। আব্বু প্রথম আদর করতো, কিন্তু আম্মু মারা যাবার পর আব্বু ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে গেল। তারপর থেকে তো কেউ আমাকে এভাবে ভালোবাসেনি। এখানে এসে আমি যেন মা বাবার সেই হারানো আদরটুকু ফিরে পাচ্ছি। তাই হয়তো নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি কি করব বলো তো ভাইয়া? কথাগুলো বলতে বলতে সায়রার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। ঠিক তখনই কানে এলো পরিচিত এক কণ্ঠ। তুই কাঁদছিস শাহরুখ? হঠাৎ আরিশার কণ্ঠ শুনে চমকে উঠল সায়রা। সে তড়িঘড়ি করে নিজের চোখের জল মুছে নিল। সে চায় না কেউ তার দুর্বলতা দেখুক। নিজেকে সামলে নিয়ে পেছন না ফিরেই বলল, কি বলছিস তুই? আমি কেন কাঁদতে যাব? সায়রার কথা শুনে আরিশা একদম কাছে এসে দাঁড়ালো। সায়রার কাঁধে হাত রেখে নরম সুরে বলল, আর কত ভালো থাকার অভিনয় করবি? তোকে আমি কলেজ জীবন থেকে চিনি। আমি জানি তুই কারোর সামনে নিজের দুর্বলতা দেখাতে চাস না, কিন্তু আমি তো তোর সেরা বন্ধু। আমাকে অন্তত বল, তোর মনে কিসের এত কষ্ট? কষ্ট ভাগ করে নিলে নাকি কষ্ট কমে যায়? বল না রে, কিসের এত কষ্ট তোর মনে? তুই আমাদের সামনে মিথ্যে হাসিস, আমি জানি তোর ওই হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারো কষ্ট। সায়রা এবার আরিশার দিকে ফিরল, ম্লান হেসে বলল, তুই ভুল জানিস। আমার মনে কষ্ট আছে ঠিকই, কিন্তু তোর আর মাইশার সাথে থাকতে থাকতে আমি সত্যি প্রাণ খুলে হাসতে শিখেছি। তোকে মিথ্যে বলবো আমি? আসলে কোনোদিন সুযোগ হয়নি, তাই বলা হয়নি। শুনতে চাস? তাহলে বসো আমার পাশে। দুজন ব্যালকনিতে রাখা সোফায় বসলো। সায়রা একে একে তার জীবনের সবটা খুলে বলল আরিশাকে। মা মারা যাওয়া, বাবার ব্যবসার কাজে সারাক্ষণ ব্যস্ত থাকা, বাড়িতে তাকে দিয়ে সব কাজ করানো, বড় ভাইয়ের সেই চমৎকার আদর এবং কোনো এক অজানা কারণে ভাইয়ার নিরুদ্দেশ হয়ে যাওয়া সব কিছু। ভাইয়া যে 4 বছর পর ফিরে এসে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার কথা দিয়েছে, সে কথা বলতে গিয়ে সায়রার কণ্ঠ ভারী হয়ে এলো। আরিশা অবাক হয়ে সায়রার দিকে তাকিয়ে রইল। ভাবতেও পারছে না একটা মেয়ে কিভাবে এত কষ্ট বুকে চেপে হাসি খুশি থাকতে পারে। তাদের সাথে সারাক্ষণ দুষ্টুমি করা মেয়েটাকে দেখে কেউ খুনাক্ষরেও বুঝতে পারবে না যে তার জীবনে এত বড় ঝড়ের গল্প লুকিয়ে আছে। পরদিন সকালে
আরও একটা সুন্দর দিনের সূচনা, কারো জন্য সুখকর, কারো জন্য দুঃখের, কিন্তু সুখ দুঃখ মিলিয়েই তো জীবন। সবেমাত্র গোসল সেরে বের হয়েছে আরাফ, সারা শরীরে বিন্দু বিন্দু জলকণা মুক্তোর মতো চিকচিক করছে। কোমরে জড়ানো সাদা তোয়ালেটা তার সুগঠিত শরীরের পেশিবহুল গড়নকে আরও স্পষ্ট করে তুলেছে। পেটের সুঠাম পেশিগুলো যেন ভাস্কর্যের নিপুণ হাতে খোদাই করা কোনো শিল্পকর্ম। প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে বুকের ছাতি আর সুবিন্যস্ত কাঁধের পেশিগুলো অবাধ্যভাবে ফুলে উঠছে। হাতের বলিষ্ঠ শিরাগুলো ভিজে ত্বকের নিচে স্পষ্ট হয়ে আছে। চুলে জমে থাকা জল চুইয়ে পড়ছে চওড়া কাঁধের উপর দিয়ে। উজ্জ্বল শ্যামবর্ণ ত্বকের সেই শীতলতা আর পেশির সেই দীপ্ত ভঙ্গি, সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর অথচ শান্ত আভিজাত্য ফুটে উঠেছে আরবের অবয়বে। আজ আরবের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। আয়নার সামনে দাঁড়িয়ে আরব তার সুগঠিত শরীরে জড়িয়ে নিল কালো জামা, যার ওপরের দিকের দুটো বোতাম খোলা রাখলো। সেখান দিয়ে তার বলিষ্ঠ গ্রীবায় আভিজাত্য চুইয়ে পড়ছে। তার উপর সাদা ব্লেজারটা পরে নিল, যা তার চওড়া কাঁধ আর পেশিবহুল গড়নকে আরও আত্মবিশ্বাসী করে তুলল। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে কালো জামা আর সাদা ব্লেজার বেশ মানানসইভাবেই ফুটে উঠেছে। কবজিতে রূপোলি ঘড়ি আর চুলগুলো জেল দিয়ে সেট করে নিল, একদম পরিপাটি হয়ে নিল। আরবকে দেখতে বেশ সুদর্শন লাগছে, চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। আরবকে দেখে যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। তৈরি হয়ে রুম থেকে বের হয়ে গেল আরব। আরও তুই উঠবি নাকি আমি পানি ঢেলে দেবো? শাহরুজান, আর একটু ঘুমাতে দে, ভার্সিটিতে যেতে আরও অনেক সময় আছে। কোথায় অনেক সময় আছে? অলরেডি 8:30 বাজে, 9:30 ক্লাস শুরু। তুই উঠবি নাকি আমি তোকে রেখে চলে যাব? 8:30 বাজে শুনে ধরফড়িয়ে উঠে বসলো আরিশা। চোখ কষলে সায়রার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আরিশার এমন করে তাকানো দেখে সায়রা রেগে বলল, এই কারণেই তো প্রতিদিন ইউনিভার্সিটিতে আসতে দেরি হয়, আর আমাদেরকে এটা সেটা মিথ্যে বাহানা দিতি। বিশ্বাস কর শাহরু, আমি মিথ্যে বাহানা দেইনি তোদেরকে। আজকে তো একটু বেশি ঘুম হয়েছিল, তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম তো এই জন্য। একদম আমার পাম দিবি না। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। যেখানে আমি সবার আগে ভার্সিটিতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তোদের জন্য, আজ তোর কারণে আমারও দেরি হয়ে যাচ্ছে। শাহরুজান, রাগ করিস না, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি, তুই একটু দাঁড়া। আরিশা তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 10 মিনিটে তাজা হয়ে বের হয়ে এলো। তাড়াহুড়ো করে তৈরি হয়ে দুজনে নিচে নেমে এলো। দুজনকে দেখে শারমিন শাহরিয়ার বললেন, সায়রা, আরিশা, আয় নাস্তা খেতে বস। শারমিন শাহরিয়ারের কথা শুনে আরিশা আর সায়রা একসাথে বলে উঠল, আম্মু, নাস্তা খাওয়ার মতো সময় নেই, অলরেডি 9টা বেজে গেছে, 9:30 ক্লাস শুরু হয়ে যাবে। আম্মু, নাস্তা খাওয়ার মতো সময় নেই এখন, অলরেডি 9টা বেজে গেছে, 9:30 ক্লাস শুরু হয়ে যাবে। তাই বলে না খেয়ে যাবি দুজন? আম্মু তুমি চিন্তা করো না, আমরা ক্যান্টিনে খেয়ে নেব। আম্মু তুমি চিন্তা করো না, আমরা ক্যাফেটেরিয়ায় খেয়ে নিব। কথাগুলো শেষ হওয়ার আগেই দুজন দৌড়ে বের হয়ে গেল বাসা থেকে। ওদের দুজনের যাওয়ার দিকে তাকিয়ে শারমিন শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আগে একটা ছিল না খেয়ে থাকতো, এখন আরো একটা আসছে, সেও একই রকম। আল্লাহ, আমার মেয়ে দুটো যেন সব সময় এরকম হাসি খুশি থাকে। ভার্সিটির ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে আরিশা, সায়রা ও মাইশা। যদিও এখন কৃষ্ণচূড়া গাছে কোনো ফুল নেই, পুরনো পাতা ঝরে গিয়ে এখন নতুন কচি পাতা গজাচ্ছে। ওরা তিনজন প্রাণের বন্ধু, যেন তিন দেহ এক প্রাণ। ভার্সিটির গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে ছুটি শেষে যে যার বাসায় না ফেরা পর্যন্ত ওরা একসাথেই থাকে। তিনজনের পোশাকও প্রায় একই রকম হয়। আজ তিনজনেই একই ডিজাইনের ফ্লোয়ার লং গাউন পরেছে। সায়রার পরনে সাদা রঙের গাউন ও ম্যাচিং হিজাব, আরিশার পরনে পেস্ট কালার এবং মাইশার পরনে বেবি পিঙ্ক গাউন। ওরা তিনজন সবসময় সব কিছু একে অপরের সাথে শেয়ার করেও সায়রা নিজের জীবনের গভীর দুঃখগুলো সচরাচর কাউকে বলে না। সে কারো করুণা বা সহানুভূতি চায় না। তাদের দুষ্টুমি দেখে কেউ বুঝতেই পারবে না যে সায়রার মনে এত কষ্ট লুকিয়ে আছে। ওরা তিনজনই ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্রী। শারু, কি বলছিস তুই? আজ যোগদয় সুপুরুষ ইংরেজি প্রভাষক আরাফ শাহরিয়ার তোর বর? মাইশার কথা শুনে সায়রা আর আরিশা বিরক্ত হয়ে ওর দিকে তাকালো। সায়রা ধমক দিয়ে বলল, মাইশু, তুই চুপ করবি? সকাল থেকে তুই রূপবান রূপবান করে যাচ্ছিস। লোকটা মোটেও তেমন কিছু নয়, বরং শিষ্টাচারহীন একটা লোক সে। তুই যাই বল, আরাফ স্যার কিন্তু দারুণ সুদর্শন, কি সুঠাম দেহ,
আর কণ্ঠস্বর তো জাস্ট অসাধারণ। চোখ দুটো দেখেছিস? আর ঠোঁট দুটো যখন চেপে রাখিয়ে মনে হয় যেন মনে মনে কোনো দৃঢ় প্রতিজ্ঞা করছে। প্রথম দেখাতেই অনুরাগে পড়েছিলাম রে। হায় রে আমার প্রথম অনুরাগ, সে কিনা আমার সেরা বন্ধুর বর। মাইশার আজারি শুনে আরিশা বিরক্ত হয়ে বলল, তো প্রথম অনুরাগ? তুই তো যাকে দেখিস তার উপরেই অনুরাগী হয়ে পড়িস। এখানে এসে আদিক্ষেতা করিস না, একদম গাল ভেঙে দেব। মিথ্যেবাদী নাটকে একটা। তুই কি করে জানবি কারো প্রতি আকৃষ্ট হওয়ার মজা? যখন সুদর্শন ছেলেরা সামনে দিয়ে যায় তখন বুকের ভেতর কেমন উড়ু উড়ু করে। আর কারোর প্রতি আকৃষ্ট হওয়া এখন একদম স্বাভাবিক বিষয়। ওটা তো বাংলাদেশের জাতীয় খাবার, জানিস না? ওটা না থাকলে জীবনটাকে জীবনই মনে হয় না। তাহলে আমরা বোধ হয় ওই জাতীয় খাবার খাই না দেখেই আমাদের জীবনটা জীবন না, তাই তো? আরিশা টিপ্পনি কাটল। মাইশা কিছু বলতে যাবে অমনি সায়রা দুজনকে ধমক দিয়ে বলল, চুপ! তোরা দুজন যদি আর একটা কথাও বলিস তবে দুজনেরই মুখ ভেঙে দেবো আমি। তোরা একসাথে হলেই ঝগড়া শুরু করে দিস কেন? হ্যাঁ, শারু, তুই আমাকে ধমক দিচ্ছিস কেন? আরও কে ধমক দে। ও সব সময় আমার কাউকে ভালো লাগার উপর নজর দেয়। ওর জন্য আমি শান্তিতে কাউকে ভালোবাসতেও পারি না। দেখ, আজকে ওর নজরের কারণে ভুল মানুষের প্রতি আকৃষ্ট হয়ে বসলাম। চুপ করতে বলেছি আমি তোদের, আর একটা কথাও যেন না শুনি। সায়রার ধমক খেয়ে আরিশা আর মাইশা মুখে আঙুল দিয়ে সায়রার দিকে তাকিয়ে রইল। এরপর একে অপরের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। ওদের কাণ্ড দেখে সায়রা হো হো করে হেসে উঠল। সায়রাকে হাসতে দেখে বাকি দুজনও যোগ দিল। ওরা বেশিক্ষণ কথা না বলে থাকতেই পারে না। হাসতে হাসতে কিছুক্ষণ পর আরিশা বলে উঠল, আচ্ছা, আমরা যে ওই পেটমোটা স্যারের বক্তৃতা না শুনে এখানে বসে আছি, কাল যদি জিজ্ঞেস করে ক্লাসের সময় কোথায় ছিলে, তখন কি করবি? কালকেরটা কাল দেখা যাবে। কালকের কথা ভেবে আজকে সুন্দর সময়টা নষ্ট কেন করছিস? আরিশা আর কিছু বলল না। তিনজনে মিলে আবার আড্ডায় মেতে উঠল। হাসাহাসি আর খুনসুটিতে একে অপরের গায়ের ওপর গড়িয়ে পড়তে লাগলো তারা। তাদের এই হাসি হাসি আর দুষ্টুমির তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল একজন। সে আর কেউ নয়, আরাফ শাহরিয়ার। ভার্সিটির দ্বিতীয় তলার করিডোরে দাঁড়িয়ে সে তার প্রিয় বন্ধু ফারহানের সাথে ফোনে কথা বলছিল। কথা শেষ করে যাওয়ার সময় হঠাৎ তার চোখ যায় কৃষ্ণচূড়া গাছের নিচে বসা তিন রমণীর দিকে, যারা কথা বলতে বলতে হাসাহাসি করছে এবং হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের ওপর গড়িয়ে পড়ছে। আরাফ ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারল ওটা তার মেনে না নেয়া বউ সায়রা আর তার ছোট বোন আরিশা। তাদের সাথে সম্ভবত তাদের আরেক বন্ধু আছে। তবে আরাফ সবচেয়ে বেশি অবাক হলো সায়রাকে এভাবে হাসতে দেখে। যে মেয়েটা বাসায় সবসময় গম্ভীর মুখ করে থাকে, তার মুখে এমন খিলখিলে হাসি সত্যি আশ্চর্যের বিষয়। পরক্ষণে কিছু একটা মনে পড়তেই আরবের চোয়াল শক্ত হয়ে এলো। রাগে চোখ দুটো লাল হয়ে উঠল। সে গটগট শব্দে সেখান থেকে চলে গেল। তোমরা ভার্সিটিতে পড়তে আসো নাকি আড্ডা দিতে? হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর শুনে তিনজনেই চমকে পেছনে ফিরল। তাদের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে আরাফ। সায়রা প্রথমটায় ভরকে গেলেও দ্রুত নিজেকে সামনে নিয়ে স্বাভাবিকভাবে তাকালো, কিন্তু আরিশা আর মাইশা ভয়ে সায়রার হাত খপ করে চেপে ধরল। তিনজনকে চুপ করে থাকতে দেখে আরাফ আবার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাদের ক্লাসের বক্তৃতা চলছে আর তোমরা এখানে বসে আড্ডা দিচ্ছ? ক্লাস না করে কিসের এত গল্প তোমাদের? আরাফের কড়া কথা শুনে সায়রা কিছু বলতে যাবে, তার আগেই আরিশা আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া খুব খিদে পেয়েছিল, ক্যাফেটেরিয়ায় খেতে গিয়েছিলাম। খেতে খেতেই বক্তৃতার অর্ধেক সময় পার হয়ে গেছিল। আমরা ভাবলাম অর্ধেক বক্তৃতা শুনে কি করব, তাই এখানে এসে কথা বলছিলাম। যখন বিরতি ছিল তখন না খেয়ে তোমাদের ক্লাসের সময় কেন খেতে হবে? আরবের কথা শুনে সায়রা মনে মনে বেশ বিরক্ত হলো। সে বিড়বিড় করে ভাবল, আজব লোক রে বাবা! খিদে কি আর বলে কয়ে আসে যে বিরতির সময় লাগবে আর তখনই খাবো? খিদে যখন পাবে তখনই তো খাবো। তবুও যেহেতু সে এখন শিক্ষক, তাই অভদ্রতা করা যাবে না। সায়রা ভদ্রতা বজায় রেখে কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, স্যার, বিরতির সময় খিদে পাইনি, এখন খিদে পেয়েছিল তাই খেতে গিয়েছি। সায়রার সটান জবাব শুনে আরাফ তার দিকে কড়া চোখে তাকালো। মুহূর্তেই দুজনের চোখে চোখ পড়ে গেল। আরাফ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু সায়রা বেশিক্ষণ দৃষ্টি ধরে রাখতে পারল না। সে দ্রুত চোখ নামিয়ে নিল। আরাফও নিজের চোখ সরিয়ে নিল এবং বলল, যারা নিজের খিদের ওপর আর নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, আমি মনে করি তাদের উচ্চশিক্ষার আশা করা মানে এই সময়ের অপচয়। কারণ তারা জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত নিতেই ভুল করে। আরাফ যে তাকে অপমান করে খোঁচা দিয়ে কথা বলেছে সেটা সায়রা বেশ ভালোভাবেই বুঝতে পারল।
অপমানে তার চোখে জল চলে আসছিল, কিন্তু সে তা আটকানোর আপ্রাণ চেষ্টা করল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল। আর আমি কি মনে করি জানেন স্যার, যারা নিজের খিদের উপর আর নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে জানে তারাই আসলে জীবনের ভুল সিদ্ধান্তগুলো নেয়। কারণ আমরা যা করার তা সরাসরি সামনেই করি, কিন্তু কিছু কিছু মেরুদণ্ডহীন মানুষ আছে যারা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারে না, বরং অন্যের উপর ছেড়ে দেয়। আর এভাবেই তারা অন্য একজনের জীবনটাও নষ্ট করে দেয়। আশ্চর্যের বিষয় হলো সেই মানুষগুলোই আবার অন্যকে জীবন নিয়ে বড় বড় উপদেশ দেয়। ব্যাপারটা বেশ হাস্যকর না স্যার? সায়রার কথা শুনে আরবের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে চোখ দুটো লাল হয়ে উঠল। সে কটমট করে তীক্ষ্ণ দৃষ্টিতে সায়রার দিকে তাকালো। আরাফের এমন রুদ্র মূর্তি দেখেও সায়রা একটুও ভরকালো না, বরং শান্ত থেকে আরিশা আর মাইশার দিকে তাকিয়ে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? ছুটি হয়ে গেল, চল। কথাগুলো বলেই সায়রা আরাফকে পাশ কাটিয়ে চলে গেল। আরিশা আর মাইশা অসহায় দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল এবং সায়রার পিছু নিল। এদিকে আরাফ হাত মুষ্টি বন্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে সায়রার যাওয়ার দিকে তাকিয়ে রইল, যেন দৃষ্টি দিয়েই তাকে ভস্ম করে দেবে। আরাফ বেশ বুঝতে পারল সায়রা তাকেই পরোক্ষভাবে অপমান করে মেরুদণ্ডহীন পুরুষ বলেছে। আরাফ রাগে বিড়বিড় করে বলল, এই মেয়ের এত সাহস কোথেকে আসে আমি বুঝতে পারছি না। বাসায় কথা শোনায় তো শোনায়, এখন ভার্সিটিতেও আমাকে অপমান করছে। আমি যে তার শিক্ষক, সেই ন্যূনতম সম্মানটুকুও দিচ্ছে না। এই মেয়েকে আমি দেখে নেব। তুমি কতদিন নিজেকে এভাবে সাহসী দেখাতে পারো আমিও দেখব। ভার্সিটি থেকে ফিরে সায়রা আর আরিশা দুজনেই গোসল করে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আসরের আজানের পর তাদের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দুজন নামাজ পড়ে নিচে নেমে এলো। নিচে নেমেই সায়রা চমকে গেল। তার এই চমকের কারণ হলো তার সেই প্রিয় বিড়ালটি, যা সায়রার ভাইয়া যাওয়ার আগে তাকে এনে দিয়েছিল। সায়রা তার আর ভাইয়ার নামের সাথে মিলিয়ে বিড়ালটার নাম রেখেছিল স্নো। আহসান শাহরিয়ার একটি ঝুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ঝুড়ির ভেতরে গুটিসুটি মেরিয়ে বসে আছে ধবধবে সাদা লম্বা পশমযুক্ত বিড়াল স্নো। সায়রা দৌড়ে গিয়ে স্নোকে ঝুড়ি থেকে বের করে বুকে জড়িয়ে নিল। স্নো যেন তার পরিচিত বুকের ওম্পে সায়রার গায়ে মাথা ঘষে মিউ মিউ করে উঠল। তা দেখে সায়রা হেসে আরও নিবিড়ভাবে স্নোকে জড়িয়ে ধরল। তাকে ফিরে পেয়ে সায়রা অত্যন্ত খুশি হয়ে আহসান শাহরিয়ারকে ধন্যবাদ জানালো। সায়রাকে এমন প্রাণোচ্ছলভাবে হাসতে দেখে আহসান শাহরিয়ারও মুস্কি হাসলেন। তিনি কিছু বলতে যাবেন, তার আগেই আরিশা উত্তেজিত হয়ে সায়রার কাছ থেকে বিড়ালটি কেড়ে নিল এবং আদর করতে লাগলো। সায়রার বাবা বিড়ালটি আহসান শাহরিয়ারের কাছে পাঠিয়েছেন। গত কয়েকদিনের এত সব ঝামেলার মাঝে সায়রার একদম মনেই ছিল না স্নোর কথা। অবশেষে স্নো এখন আমাদের সাথে স্থায়ীভাবেই থাকবে। চারু, চল, স্নোর থাকার ব্যবস্থা করতে হবে আমাদের। আরও থাকার ব্যবস্থা পরে করব, আগে চল স্নোকে কিছু খেতে দিই। কখন থেকে না খেয়ে আছে কে জানে। সায়রার কথায় সায় দিয়ে আরিশা বলল, চল রান্নাঘরে গিয়ে দেখি কি আছে। এখন আপাতত ঘরোয়া কিছু খাওয়াই, কাল ভার্সিটি থেকে ফেরার সময় বিড়ালি খাবার কিনে আনবো। দুজনেই রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে শারমিন শাহরিয়ার বিকেলের নাস্তা তৈরি করছিলেন। ওদের দেখে তিনি জিজ্ঞেস করলেন কেন এসেছে। দুজনেই জানালো স্নোকে খাওয়ানোর জন্য কিছু নিতে এসেছে। শারমিন শাহরিয়ার আরিশার কোলে স্নোকে দেখে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু মেয়ে দুটোর আনন্দ দেখে আর কিছু বললেন না। তিনি ফ্রিজ থেকে দুধ বের করে দিলেন। ওরা খুশিমনে দুধের বোতল আর একটি বাটি নিয়ে স্নোকে খাওয়াতে বেরিয়ে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে শারমিন শাহরিয়ারের মুখে হাসি ফুটে উঠল। সায়রা আর আরিশা বসার ঘরে বসে স্নোকে দুধ খেতে দিল। ওরা দুজন সোফায় বসে মুগ্ধ হয়ে তা দেখছিল। ঠিক তখনই সেখানে প্রবেশ করল আরাফ। বসার ঘরের এই দৃশ্য দেখে তার চোয়াল শক্ত হয়ে এলো। সে গড়গড় পায়ে সামনে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল, আম্মু, আম্মু, বাসায় এই বিড়াল কে নিয়ে এসেছে? আরাফের চিৎকারে স্নো ভয় পেয়ে দৌড়ে সায়রার কাছে চলে গেল। সায়রা আলতো করে ওকে কোলে তুলে নিল। চিৎকার শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন শারমিন শাহরিয়ার। মাকে দেখে আরাফ আবার বলে উঠল, আম্মু, তুমি জানো বিড়ালের দমে আমার মারাত্মক অ্যালার্জি। তার উপর আমি এগুলো একদম সহ্য করতে পারি না। তাও এই বাড়িতে বিড়াল নিয়ে আসলে কেন? শারমিন শাহরিয়ার এই বিষয়টাই ভয় পাচ্ছিলেন। আরাফের বিড়ালে অ্যালার্জি আছে জেনেও মেয়ে দুটোর খুশি দেখে তিনি না করতে পারেননি।
তিনি চিন্তিত মুখে একবার সায়রা আর আরিশার দিকে তাকালেন। সায়রা স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে, কিন্তু আরিশা ভয়ে সায়রার হাত শক্ত করে ধরে রেখেছে। তিনি আরবের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, স্নো সায়রার বিড়াল, আমি ওকে এখানে নিয়ে আসার অনুমতি দিয়েছি। মায়ের কথা শুনে আরাফ অবাক হয়ে তাকিয়ে রইল। তার অ্যালার্জি আছে জানা সত্ত্বেও আম্মু এই মেয়েটার জন্য বিড়াল রাখার অনুমতি দিয়েছে। আরাফ নিজের রাগ সামলে নিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমার বিড়ালের সমস্যা হয় জেনেও তুমি কিভাবে অনুমতি দিলে? এই বাড়িতে বিড়াল থাকতে পারবে না। যেখান থেকে নিয়ে এসেছে সেখানেই ফেরত দিয়ে আসতে বলো। আরবের কথা শুনে এতক্ষণ চুপ করে থাকা সায়রা বলে উঠল, একদম না, আমার স্নো কোথাও যাবে না। আমি যতদিন এই বাড়ি আছি আমার স্নো থাকবে। আমি চলে গেলে আমার স্নো আমার সাথেই চলে যাবে। তা যাবে কখন তুমি আর তোমার কথিত স্নো? সেটা তো আপনিই ভালো জানেন। আরব পাল্টা কিছু বলতে যাবে তার আগেই শারমিন শাহরিয়ার দুজনকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। তিনি কড়া স্বরে বললেন, আরাব, তোমার সমস্যা হলে তুমি বিড়াল থেকে দূরে থাকবে, কিন্তু সায়রা আর তার বিড়াল এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মায়ের কথা শুনে আরব রাগে হাত মুষ্টিবদ্ধ করে গটগট শব্দে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে শারমিন শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেললেন। সায়রা আর আরিশা স্নোকে নিয়ে নিজেদের রুমে চলে গেল। বারান্দার আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আরব। আবহাওয়া বেশ ঠান্ডা, বাইরে হিম শীতল বাতাস বইছে, কিন্তু আরবের সেদিকে কোনো হুঁশ নেই। রুমে এসে হাত মুখ ধুয়ে ভার্সিটির কিছু কাজ শেষ করে কফি হাতে বারান্দায় এসেছে সে। কফিতে চুমুক দিচ্ছে আর কি যেন গভীরভাবে ভাবছে। কফি শেষ করে ফোন হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আইডিতে ঢুকলো। আইডিটার নাম মায়াপরীর ছায়া। আরবের প্রতিদিনের কাজই এটা। যখনই কাজ থেকে একটু অবসর পায় তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে পরীক্ষা করে আইডি সক্রিয় হয়েছে কিনা। কিন্তু প্রতিদিনের মতো আজকেও হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল আরব। সে দূর আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যে দৃষ্টিতে পাহাড় সমান শূন্যতা। আরব বিড়বিড় করে বলল, তুই কোথায় দোস্ত? কোথায় নিয়ে গেছিস আমার মায়াপরীকে? 4 বছর হতে চললো, আমি এখনো তোদের খোঁজ পাইনি। আমার জানা সব জায়গায় খুঁজেছি তোদের। তুই ঠিক করেই ছিলি যে আমাদের কিছু না জানিয়ে উধাও হয়ে যাবি। তাই তো তুই তোর পরিবার সম্পর্কে সব লুকিয়ে গিয়েছিলি। এই জন্যই তুই কোনোদিনও আমাদের তোদের বাসায় নিয়ে যাসনি, যাতে তুই চলে গেলে আমরা তোর কোনো খোঁজ নিতে না পারি। পরিবারের কথা উঠলে এড়িয়ে চলতি, শুধু একটা বিষয়ে সব সময় কথা বলতে, সেটা তোর বোনের ব্যাপারে। মায়াপরীর কথা তোর মুখে এমন ভাবে শুনেছি যে না দেখেই তার মায়ায় ডুবেছি। তুই তো চলে গেছিস তোর বোনকে নিয়ে, কিন্তু তোর বোনের মায়া আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এসব ভাবতে ভাবতে কত সময় পেরিয়ে গেল তার কোনো হদিশ নেই আরবের। এখন রাত 10টা বাজে। কিছুক্ষণ আগে আরিশা এসে আরবকে রাতের খাবারের জন্য ডেকে গেছে। আরব নিজের ভাবনা থেকে বেরিয়ে খাবার খেতে চলে গেল। খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে আহসান শাহরিয়ার, আরিশা আর সায়রা। শারমিন শাহরিয়ার সবাইকে পরম মমতায় খাবার পরিবেশন করছেন। এরই মাঝে আরব এসে সায়রার ঠিক সামনের চেয়ারটা টেনে বসলো। সায়রা একবার চোখ তুলে তাকালো, পরক্ষণেই আবার দৃষ্টি নামিয়ে নিল। আরবের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিঃশব্দে নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেল। শারমিন শাহরিয়ার ছেলের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। তিনি খুব করে চান যেন আরব সায়রাকে মেনে নেয়। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই সমান চেষ্টা করতে হয়, কিন্তু ওদের সম্পর্কে কেউ কারোর জন্য ন্যূনতম ছাড় দিচ্ছে না। শারমিন শাহরিয়ার মনে মনে ঠিক করলেন তিনি নিজেই এবার ওদের সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করবেন। আর সেটা করতে হলে সবার আগে সায়রাকে আরবের রুমে স্থানান্তর করতে হবে। দুজন এক রুমে থাকলে অন্তত একে অপরের মুখোমুখি হবে। কথা না বলুক, ঝগড়া তো করবে। আর কথা বা তর্ক যাই হোক না কেন, তাতেই সম্পর্ক সহজ হওয়ার পথ তৈরি হয়। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক ছেলে বউয়ের এই দূরত্ব তিনি কমিয়ে আনবেন। সময় তার আপন গতিতে চলমান। আজ সায়রা ও আরবের বিয়ের 7টে দিন কেটে গেছে। এই 7 দিনে বাহ্যিকভাবে কিছুই বদলায়নি। সায়রা তার নিয়ম মতোই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। আরিশা ও মাইশার সাথে দুষ্টুমি আর আড্ডায় তার দিন কেটে যায়। বাড়িতে ফিরে শ্বশুর শাশুড়ির অকৃত্রিম আদর, আরিশার সাথে গল্প আর প্রিয় বিড়াল স্নোর সাথে খেলা করেই সময় কাটে তার। রাতে যখন বারান্দায় দাঁড়িয়ে ভাইয়ের কথা মনে করে সায়রা, তখন সে আর একা থাকে না। ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে তাকে সঙ্গ দেয় আরিশা। এভাবেই কাটছে সায়রার দিনগুলো।
অন্যদিকে আরবের দিন কাটছে প্রচণ্ড ব্যস্ততায়। সকালে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস শেষ করে সোজা কার্যালয়। আগে কার্যালয়ে পুরো সময় দিলেও এখন বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পর শুধু বিকেলের সময়টিতে কার্যালয়ে যায় সে। কার্যালয় থেকে ফিরে তারও একটা রুটিন, রাতে নিভৃতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়াপুরের ছায়া আইডিটি পরীক্ষা করা। আইডিটা আজও স্বয়ংক্রিয় হলো কিনা তা দেখে হতাশ হওয়া আর নিখোঁজ বন্ধুর উপর অভিমান করে মনে মনে একরাশ অভিযোগ জমা করাই যেন তার নিয়তি। পাশে বসে সেই কথাগুলো শোনার মতো কেউ নেই তার। এভাবেই কাটছে সবার দিন। তবে আজ শাহরিয়ার ভিলাতে এক খুশির আমেজ বিরাজ করছে, কারণ আজ আরবের নানি দিলওয়ারা বেগম আসেন। শারমিন শাহরিয়ার নিজেই ওনাকে আসার জন্য অনুরোধ করেছেন। তিনি জানেন এই বৃদ্ধা নানি আসলেই আরবের রুমে শায়রাকে স্থানান্তর করতে পারবেন। শারমিন শাহরিয়ার ওনাকে সব কিছু খুলে বলেছেন, তাই নাতি ও নাতি বউয়ের দূরত্ব ঘোচাতে 1 মাস থাকার পরিকল্পনা নিয়েই আসেন। আরাব, আমি চাই না আমার মা মানে তোমার নানি এখানে এসে দেখুক যে তার নাতি আর নাতবউ আলাদা রুমে থাকে। তিনি তোমার বিয়ের খবর শুনেই নাতবউকে দেখতে আসেন। নানি যতদিন এই বাড়িতে আছেন ততদিন তোমাকে আর সায়রাকে একই রুমে থাকতে হবে। নানি চলে যাওয়ার পর তোমার যা মন চায় করো। আরাফকে নিজের রুমে ডেকে কথাগুলো বলেন শারমিন শাহরিয়ার। মায়ের কথা শুনে আরাফ কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে রইল। এরপর মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, যে সম্পর্ক আমি মানি না বা যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, লোক দেখানো সেই নাটক করার মতো কোনো মানে হয় না। আরাফের কথা শুনে শারমিন শাহরিয়ার মোটেও বিচলিত হলেন না। তিনি এবার আরও কড়া স্বরে বললেন, সম্পর্কটা তুমি মানো না কিংবা এর ভবিষ্যৎ নেই সেটা তুমি আর আমি জানি, বাইরের কেউ তা জানে না, আর আমি সেটা জানাতেও চাই না। তাই যেটা বলছি সেটা শোনো। আমি লিমাকে দিয়ে সায়রার জামা কাপড় তোমার রুমে পাঠিয়ে দিয়েছি। আমার মা এখানে আসার পর আমি কোনো আপত্তিকর তামাশা দেখতে চাই না। মায়ের কথা শুনে আরাফ এবার বেশ বিরক্ত হলো। সে কিঞ্চিত তিক্ত স্বরে বলল, আম্মু, যখন সব তোমার ইচ্ছে মতোই হবে তাহলে আমাকে ডেকে এনে কেন বলছো? যাতে পরবর্তীতে তুমি কোনো ঝামেলা না করো সেই সতর্কতা দেওয়ার জন্যই তোমাকে জানিয়ে রাখলাম। আরাফ আর কিছু বলল না। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। এখন ওই মেয়েটার সাথে রুম ভাগ করে থাকতে হবে, এটা ভাবতেই তার রাগে মাথা ফেটে যাচ্ছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে শারমিন শাহরিয়ার একটি দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে ভাবলেন, এবার সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেলেই হয়। দিলওয়ারা বেগমের সামনে কাচুমাচু হয়ে বসে আছে সায়রা, পাশে আরিশা। নানি আসার পর সায়রা ওনাকে সালাম দিল। বাড়ির সবার সাথে কুশল বিনিময় করার পর থেকেই নানি সায়রাকে ওনার সামনে বসিয়ে রেখেছেন। ওনার নাকি নাতবউকে মন ভরে দেখতে হবে। অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর উনি বললেন, মাশাআল্লাহ, নাতবউ তো একদম পরীর মতো। কি মায়াবী মুখ! এই মুখের দিকে তাকালে আর মুখ ফুরিয়ে নেওয়া দায়। নানির কথা শুনে সায়রা লজ্জা পেয়ে মাথা নিচু করল, কিন্তু পরক্ষণেই ওনার কথাটা ভেবে মনে মনে তার ছেলের হাসি হাসল সে। মায়াবী মুখ দিয়ে কি লাভ, যেখানে নিজের স্বামী বাসর রাতেই তাকে অস্বীকার করে। তার মনে সেই তিক্ততা নানিকে বুঝতে দিল না সে। দিলওয়ারা বেগম আবারও বললেন, নাতবউ, তুই এসব কি পরে আছিস? নতুন বিয়ে হয়েছে, সবসময় শাড়ি পরে সেজে গুজে থাকবি, তা না করে এসব কি পরে আছিস? শোন নাতবউ, সবসময় পরিপাটি থাকবি আর বরকে নিচের আঁচলে বেঁধে রাখবি। সায়রা কিছু বলতো না, চুপচাপ সব কিছু শুনল। তার এখন মাথা নিচু করে শোনা ছাড়া আর কোনো কাজ নেই। সায়রা চুপ থাকলেও চুপ থাকলো না আরিশা। সে এবার একটু অভিমানী সুরেই বলল, নানি, তুমিও আম্মুর মতো শাহরুখকে পেয়ে আমাকে ভুলে গেছো? এতক্ষণ ধরে আমিও শাহরুর পাশে বসে আছি, অথচ আমার সাথে একটা কথাও বললে না, শুধু শাহরুর সাথেই কথা বলছো। আরিশার এমন নাটকীয় ভঙ্গি দেখে সায়রা মুখ টিপে হাসতে লাগলো। আরিশা সেটা দেখেও দেখলো না। সে ভেবেছিল নানি নিশ্চয়ই তাকে এখন ভুল হয়ে গেছে বলে বুকে টেনে নেবেন, কিন্তু আরিশার ভাবনায় জল ঢেলে দিয়ে উনি বলে উঠলেন, তুই একদম আমার নাতবউকে হিংসা করবি না। তোকে ছোটবেলা থেকে আদর করা কি কম হয়েছে? এখন সব আদর আমার নাতবউ পাবে। তুই তোর শ্বশুরবাড়ি গিয়ে তখন ওখানকার সবার সোহাগী হোস।
কথাটা শোনা মাত্রই আরিশার মুখটা চুপসে গেল। তা দেখে সায়রা আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে শব্দ করে হেসে দিল, সাথে দিলওয়ারা বেগমও হাসতে লাগলেন। তাদের হাসতে দেখিয়ে প্রথমে আরিশার রাগ করে মুখ ফিরিয়ে রাখলো, কিন্তু পরক্ষণে সে নিজেও হেসে দিল। হাসতে হাসতে সায়রা এবার আরিশার কাছে আরও চেপে বসে তাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না আরু, বাসায় সবাই তাদের আদর আমায় ভাগ করে দিলেও আমার সব আদর শুধু তোর জন্যে। সবাই আমাকে আদর করবে আর আমি তোকে তোর সেই আদর পুষিয়ে দেব। কথাগুলো শুনে আরিশা সায়রাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোকে অনেক ভালোবাসি শাহরুখ, একমাত্র তুই আমাকে ভালোবাসিস, আর কেউ আমাকে ভালোবাসে না। সায়রাও আরিশাকে জড়িয়ে ধরল। পাশে বসে দিলওয়ারা বেগম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন ওদের দিকে। কে বলবে এরা ননদ ভাবে, বাইরের মানুষ দেখলে নির্ঘাত বলবে ওরা দুই বোন। কিছুটা দূরে দাঁড়িয়ে শারমিন শাহরিয়ারও এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখছিলেন। ওনার মনে হলো সত্যি ওনার দুই মেয়ে। তিনি এবার এগিয়ে এসে তার মাকে গল্প থামিয়ে আগে তাজা হয়ে নিতে বললেন। ওনার জন্য নিচতলার রুম তৈরি করে রাখা হয়েছে। দিলওয়ারা বেগম প্রস্তুত হতে চলে যেতেই সায়রা পেছন থেকে শারমিন শাহরিয়ারকে জড়িয়ে ধরে বলল, আম্মু নানুমণি কতদিন থাকবেন? ওনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আরিশা আর নানুমণি মিলে অনেক গল্প করতে পারবো। শারমিন শাহরিয়ার সায়রার কথা শুনে মুস্কি হাসলেন। সায়রার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর নানুমণি এবার অনেক দিনে থাকবে রে মা, রোজা বা ঈদের পরেই যাবেন। আরশা খুশিতে চিৎকার করে উঠল, ইয়াহু, তার মানে নানুমণি পুরো 1.5 মাস থাকবে। চারু, আমরা 1.5 মাস ধরে নানুমণির কাছে কত সুন্দর সুন্দর গল্প শুনতে পারবো, একবার ভেবে দেখ। আরশার কথায় সায় দিয়ে মাথা নাড়ল সায়রা। দুই মেয়ের এমন অকৃত্রিম খুশি দেখে শারমিন শাহরিয়ারের মনটাও ভরে গেল। তিনি দুজনকে বসতে বলে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মায়ের জন্য পছন্দের কিছু খাবার রাঁধতে হবে। রাত এখন 11টা। সবাই রাতের খাবার খেয়ে বসার ঘরে বেশ কিছুক্ষণ আড্ডা দিল। শুধু সেখানে ছিল না আরাফ। আড্ডা শেষে সবাই যার যার রুমে চলে গেল ঘুমোতে। কিন্তু বিপাকে বলল সায়রা, তার শাশুড়ি যাওয়ার আগে স্পষ্ট করে বলে দিয়েছেন নানুমণি যতদিন এ বাড়িতে আছেন সায়রাকে আরাফের রুমেই থাকতে হবে। সায়রা অনেকক্ষণ ধরেই আরাফের রুমের সামনে পায়চারি করছে। অবশেষে আর বেশি কিছু না ভেবে সে দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পর দরজা খুলে দিল আরাফ। দরজাটা খোলার সাথে সাথেই সায়রার নাকে এলো আরাফের ব্যবহৃত দামি সুগন্ধি আর কড়া কফির একটি মিশ্র ঘ্রাণ। রুমের ভেতরটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। শুধু শীতলতা নিয়ন্ত্রকের মৃদু গুঞ্জন সেই নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলছে। সায়রাকে দেখে মুহূর্তেই আরাফের জোয়াল শক্ত হয়ে গেল। কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে দরজা ছেড়ে পাশে সরে দাঁড়ালো সায়রাকে রুমে প্রবেশ করার সুযোগ দিতে। সায়রা যখন পা বাড়িয়ে ভেতরে ঢুকলো তার মনে হলো সে যেন কোনো এক অদৃশ্য দেয়ালের ভেতর প্রবেশ করল। আরাফ দরজার পাশেই পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছে। সায়রা তার পাশ কাটিয়ে যাওয়ার সময় আরবের স্থির দৃষ্টির তীক্ষ্ণতা অনুভব করতে পারল। সেই চাহনিতে কোনো দয়া নেই, বরং আছে এক ধরনের চ্যালেঞ্জ। রুমের বাতাস যেন ক্রমশই ভারী হয়ে আসে। এক ধরনের অজানা অস্বস্তি আর ভয়ের শীতল স্রোত সায়রার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। আরবের এমন আচরণ দেখে অবাক হলো সায়রা। সে মনে মনে বলল, এই শিষ্টাচারহীন লোকটা এত সহজে রুম ভাগ করতে রাজি হয়ে গেল কি করে? কীভাবে রাজি হোক, যেভাবেই হোক না কেন, আমার কি তাতে? এখন নানুমণি যতদিন আছে এই লোকটা চোখের সামনেই থাকবে, সহ্য করতে হবে একে, এটাই হচ্ছে বড় কথা। সে আর কিছু না ভেবে রুমে ঢুকে আলমারি থেকে একটা বড় টি শার্ট, পায়জামা আর ওড়না নিয়ে ওয়াশরুমে চলে গেল। শারমিন শাহরিয়ার আগেই লিমাকে দিয়ে সায়রার সব কাপড় এই আলমারিতে গুছিয়ে রেখেছেন। সায়রা ভেতরে যেতেই তার যাওয়ার দিকে তাকিয়ে এক কুটির হাসি হাসল আরাফ। তারপর বিড়বিড় করে বলল, তোমার অনেক সাহস, তাই না? এই সাহস কিভাবে ভাঙতে হয় তা আমি ভালো করেই জানি। বিশ্ববিদ্যালয়ে আর বাড়িতে আমাকে অপমান করার ফল তোমাকে আজ বুঝিয়ে দেবো আমি। সায়রা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আরাফ বিছানায় চিত হয়ে শুয়ে আছে। আরাফের পরনে একটা ধূসর রঙের পাতলা টি শার্ট আর কালো ট্রাউজার। চিত হয়ে শোয়ার কারণে আরাফের বেশি বহুল শরীরের গঠন স্পষ্ট বোঝা যাচ্ছে। সায়রা দ্রুত সেদিক থেকে চোখ সরিয়ে আয়নার সামনে টুল টেনে বসলো। তারপর ক্লিপটা খুলে তার লম্বা ঘন দীঘল কালো চুলগুলো উন্মুক্ত করে দিল। ধীর স্থিরভাবে চিরুনি নিয়ে চুলগুলো আশ্রে সুন্দর করে একটা বেনি করে নিল সে। এরপর উঠে বিছানার সামনে গিয়ে দাঁড়ালো এবং
আরাফকে ডাকতে লাগলো। এই যে শুনছেন, আপনি এভাবে পুরো বিছানা দখল করে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আরাফ সায়রার কথা শুনেও যেন শোনো না, এক বিন্দুও নড়ল না সে। সায়রা বেশ বুঝতে পারল এই লোক তাকে বিছানায় শুতে দেবে না বলেই এমন ঘুমের ভান করছে, না হলে এত অল্প সময় কোনো মানুষ এভাবে গভীর ঘুমে তলিয়ে যেতে পারে না। সায়রা অবশ্য দমে যাওয়ার মেয়ে নয়। সে একটানে আরাফের গায়ের উপর থেকে চাদরটা কেড়ে নিল, তারপর একটা বালিশ নিয়ে নির্বিকার ভঙ্গিতে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সায়রা জানিয়ে এই রুমে এই একটাই চাদর আছে, এবার রাতের এই হাড় কাঁপানোর ঠান্ডায় আরাফকে বেশ ভালোই জমতে হবে। এদিকে সায়রা চাদর কেড়ে নেওয়ায় বেশ রাগ হলো আরাফের। সে ইচ্ছে করেই আগে বিছানায় শুয়েছিল, কারণ সে সায়রার সাথে রুম ভাগ করলেও বিছানা ভাগ করতে একদমই রাজি নয়। সে জানত সে যদি আগে বিছানা দখল না করত তবে এই তেজস্বী মেয়ে নির্ঘাত বিছানায় শুয়ে পড়ত। বিছানা ভাগ করতে না পারলে সেটা আপনার সমস্যা, আমার নয়। আপনার যেখানে ইচ্ছে ঘুমান আপনি। তখন বিয়ের রাতের মতো তাকে আবারও সারা রাত সোফায় কুঁকড়ে শুতে হতো। আর এই লম্বা আর বলিষ্ঠ শরীর নিয়ে এত ছোট্ট সোফায় কি শান্তিতে ঘুমানো যায়? আরাফ এবার আর মুখে কিছু বলল না। সে নিঃশব্দে চালক নিয়ে রুমের সব আলো বন্ধ করে দিল। এই রুমের আলোক ব্যবস্থা বেশ আধুনিক, যা চালক দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। হঠাৎ আলো চলে যাওয়ায় ঘরটা ঘুরঘুরে অন্ধকারে ডুবে গেল। সায়রা চট করে উঠে বসল। অন্ধকারের প্রতি তার এক মারাত্মক ভীতি আছে। সায়রার মস্তিষ্কে এবার অতীতে ঘটে যাওয়া কিছু বিভীষিকাময় আবছা স্মৃতি ভিড় করতে লাগলো। সে ভয়ে ভয়ে কাপা গলায় আরাফকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনছেন, আলোটা জ্বেলে দিন দয়া করে।